কল্পনা করুন আপনার আদরের ছোট্ট মেয়েটির কথা, বয়স মাত্র 12 কিংবা 13, চোখে স্বপ্ন, মুখে সরল বিশ্বাস। একদিন তাকে বলা হলো সে একটি বিশেষ সুযোগ পেয়েছে, বিশ্বের নামকরা মানুষদের সাথে দেখা, শিক্ষা, ভ্রমণ, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। সে জানত না যে প্লেনে সে উঠছে সেটির ডাকনাম ছিল ললিটা এক্সপ্রেস। সে জানত না এই যাত্রা তাকে স্বপ্নের দেশে নয়, নিয়ে যাচ্ছে ক্ষমতা আর বিকৃতির এক অন্ধকার জগতে। এই গল্প কোনো কল্পকাহিনী নয়। এই গল্পের কেন্দ্রে একজন মানুষ, জেফ্রি এপস্টেইন। যুক্তরাষ্ট্রের আদালতের নথি অনুযায়ী এপস্টেইন বছরের পর বছর ধরে নাবালিকা মেয়েদের যৌন পাচারের একটি নেটওয়ার্ক চালিয়েছিল এবং এই অপরাধের কেন্দ্র ছিল ক্যারিবিয়ান সাগরে অবস্থিত তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। দ্বীপটি বাইরে থেকে দেখলে একটি বিলাসবহুল স্বর্গের মতো, কিন্তু আদালতের সাক্ষ্য অনুযায়ী ভেতরে ছিল ভয়ঙ্কর নির্যাতনের ইতিহাস। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এপস্টেইন একা ছিল না। মার্কিন আদালতের নির্দেশে 2024 ও 2025 সালে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নথিতে প্রকাশ পায় বহু প্রভাবশালী ব্যক্তির নাম, যারা এপস্টেইনের সাথে যোগাযোগ রেখেছিলেন, তার বিমানে ভ্রমণ করেছিলেন বা তার সম্পত্তিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। নথিতে নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়, কিন্তু এটাও অস্বীকার করা যায় না এই নামগুলো প্রশ্ন তুলেছে গোটা বিশ্বে। নথিতে যেসব নাম এসেছে তার মধ্যে রয়েছে বিল ক্লিন্টন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার এপস্টেইনের বিমানে ভ্রমণের তথ্য ফ্লাইট লগে পাওয়া গেছে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবারের সদস্য। ভার্জিনিয়া জুফ্রের অভিযোগের ভিত্তিতে তাকে আইনি সমঝোতায় যেতে হয়েছে, যা এই কেলেঙ্কারিকে আন্তর্জাতিকভাবে বিস্ফোরণ ঘটায়। বিল গেটস, এপস্টেইনের সাথে একাধিক বৈঠকের কথা তিনি স্বীকার করেছেন, যদিও কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। ডোনাল্ড ট্রাম্প সহ আরও বহু রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সেলিব্রিটির নাম নথিতে এসেছে, কেউ সরাসরি অভিযোগে, কেউ যোগাযোগের সূত্রে। এই তালিকা প্রমাণ করে একটাই বিষয়: ক্ষমতা যখন জবাবদিহির ঊর্ধ্বে চলে যায় তখন নৈতিকতা ভেঙে পড়ে। এই পুরো কেসটি সামনে এনেছেন একজন সাহসী নারী, ভার্জিনিয়া জুফ্রে। শৈশবে তিনি নিজেকে এই চক্রের শিকার হিসেবে তুলে ধরেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের নাম আদালতের নথিতে আনতে বাধ্য করেন। তার এই সাহস না থাকলে হয়তো এই অন্ধকার কখনো আলো দেখত না। এখানে প্রশ্ন ওঠে, যারা বিশ্বকে মানবাধিকার শেখায়, নারী অধিকার নিয়ে ভাষণ দেয়, সভ্যতার মানদণ্ড ঠিক করে, তারা নিজেরাই এত বড় নৈতিক ব্যর্থতার সাথে যুক্ত কেন? কেন শিশু নির্যাতনের অভিযোগ এলেই সবচেয়ে শক্তিশালী দেয়াল উঠে দাঁড়ায় ক্ষমতাবানদের রক্ষা করতে? এই ডকুমেন্টারি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা আদালতের নথি থেকে উঠে আসা এক নির্মম বাস্তবতা। আইন দুর্বল নয়, দুর্বল হলো আইন প্রয়োগের সাহস। কারণ যাদের বিচার হওয়ার কথা, অনেক সময় তারাই আইন বানায়। আজ প্রশ্নটা আপনাকে নিজেকেই করতে হবে: আপনি কাদের আইডল বানাচ্ছেন? কার ছবি আপনার দেয়ালে? কার কথা আপনি বিনা প্রশ্নে বিশ্বাস করছেন? এই কেলেঙ্কারি আমাদের একটাই শিক্ষা দেয়: চকচকে মুখোশের আড়ালে সত্য লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার। নির্যাতিত শিশুদের জন্য ন্যায়বিচার এখনও অসম্পূর্ণ, কিন্তু সত্য একবার বেরিয়ে এলে তাকে আর চিরদিন চাপা দেওয়া যায় না। ইতিহাস সাক্ষী থাকবে। The Epstein Files. The Epstein Files. The Epstein Files. The Epstein Files. Epstein Files. ভাবুন তো, একটি ব্যক্তিগত জেট, নাম তার ললিটা এক্সপ্রেস। এই প্লেনে চড়েছে রাষ্ট্রপ্রধান, রাজপুত্র, বিলিয়নিয়ার, সেলিব্রিটি। কিন্তু প্রশ্ন হলো, এই প্লেন আসলে কোথায় যেত? আর কেন আজও এই নাম শুনলেই কেঁপে ওঠে আমেরিকার বিচার ব্যবস্থা? আজ আমরা কথা বলবো এপস্টিন ফাইলস নিয়ে। একটি নথি নয়, বরং ক্ষমতাবানদের বিরুদ্ধে ওঠা ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন। জেফ্রি এপস্টিন কে ছিল? জেফ্রি এপস্টিন একজন মার্কিন ধনকুবের, ফাইন্যান্সার। ওয়াল স্ট্রিট থেকে হোয়াইট হাউস তার যোগাযোগ ছিল অভাবনীয় রকম বিস্তৃত। কিন্তু এই চকচকে পরিচয়ের আড়ালে
2008 সালে আদালতে প্রমাণিত হয় সে ছিল অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণে জড়িত একজন অপরাধী। এপস্টিন একা ছিল না, তার চারপাশে ছিল প্রভাবশালী বন্ধু, সহযোগী আর এক রহস্যময় নীরবতা। এপস্টিন ফাইলস আসলে কি? 2024 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আদালতের আদেশে লক্ষাধিক পৃষ্ঠার নথি আনসিল করা হয়। এই নথিগুলোতে ছিল ফ্লাইট লগ, ফোন রেকর্ড, সাক্ষীদের জবানবন্দি, তদন্ত সংশ্লিষ্ট দলিল। গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দোষ প্রমাণের তালিকা নয়, বরং কারা কারা এপস্টিনের সাথে যোগাযোগে ছিল তার রেকর্ড। কিন্তু প্রশ্ন উঠেছে, এত ক্ষমতাবান মানুষদের নাম কেন বারবার একই জায়গায় আসছে? লিটল সেন্ট জেমস দ্বীপের রহস্য। ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি ব্যক্তিগত দ্বীপ, লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে স্বর্গ, ভেতরে কি ঘটত তা আজও তদন্ত আর ভুক্তভোগিনীর বর্ণনার উপর নির্ভরশীল। বিভিন্ন মামলার নথিতে বলা হয়েছে এই দ্বীপে আয়োজন হতো গোপন পার্টি, যেখানে অপ্রাপ্তবয়স্কদের শোষণের অভিযোগ ওঠে। এখানেই প্রশ্ন জন্ম নেয়, এপস্টিন কি শুধু অপরাধী ছিল, নাকি সে কারোর জন্য কাজ করছিল? ব্ল্যাক বুক ও ব্ল্যাকমেইলের অভিযোগ। এপস্টিনের একটি নোটবুক ছিল, যেটি পরিচিত দ্য ব্ল্যাক বুক নামে। এখানে ছিল শত শত নাম ও যোগাযোগ নম্বর। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। অভিযোগ আছে ক্ষমতাবানদের গোপন দুর্বলতা ধারণ করে ভবিষ্যতে ব্ল্যাকমেইলের সম্ভাবনা তৈরি করা হতো। যদিও এই অভিযোগগুলো সবকিছু আদালতে প্রমাণিত হয়নি, কিন্তু প্রশ্নগুলো আজও অমীমাংসিত। নথি প্রকাশ পেল কেন? এপস্টিনের মৃত্যুর পর তার সহযোগী গিসলিন ম্যাক্সওয়েলের বিচার চলাকালীন অনেক নথি আদালতে জমা পড়ে। ভুক্তভোগীরা যুক্তি দেন, শিশু যৌন শোষণের মতো অপরাধে জনস্বার্থ ব্যক্তিগত সুনামের চেয়েও বড়। ফলে নিউ ইয়র্কের আদালত কিছু নথি প্রকাশের আদেশ দেয়। এই সিদ্ধান্তই জন্ম দেয় এপস্টিন ফাইলস নামের বিতর্ক। এত মানুষ জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও কেন খুব অল্প লোকেরই বিচার হলো? ক্ষমতা কি সত্যিই আইনের ঊর্ধ্বে? নথিতে নাম থাকা মানেই কি অপরাধী হওয়া? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর আজও নেই। এপস্টিন ফাইলস হয়তো সব প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু এটি দেখিয়ে দেয় ক্ষমতা, অর্থ আর প্রভাব কিভাবে ন্যায় বিচারকে ধোঁয়াশায় ফেলতে পারে। আপনি সিদ্ধান্ত নিন, এটা কি কয়েকজন মানুষের অপরাধ, নাকি একটি ভেঙে পড়া সিস্টেমের প্রতিচ্ছবি? কারণ ইতিহাস বলে, প্রশ্ন না করলে সত্য কখনোই সামনে আসে না।